आए मेरे जान प्यारे मान आंखों की तारा आसमान की चांद मेरे जान पाकिस्तान। We want to develop a solid relationship. তো বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ইন্ডিয়া আউট, বয়কট ইন্ডিয়া এরকম ক্যাম্পেইন ট্রেন্ডিং এ চলছে, যেখানে মালদ্বীপের মতো একটি দেশ ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করতে গিয়ে নিজের দেশের অর্থনীতি খারাপ করে ফেলেছে। সেখানে ভারতের আরও এক প্রতিবেশী দেশ বাংলাদেশ এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করতে গিয়ে কি একই ভুল করতে যাচ্ছে? তো আজকের ভিডিওতে সেটাই দেখব। আর রিকোয়েস্ট একটাই, পুরো ভিডিওটা দেখুন আর আসল সত্যটা জানুন। তো এবছরের জানুয়ারি মাসে বাংলাদেশের 12 পার্লামেন্টারি ইলেকশন শেষ হয়েছে, এবং যেটা মোটামুটি সবাই অনুমান করেছিল সেই শেখ হাসিনার আওয়ামী লীগ পরপর 3বারের মতো এবছরও এক ঐতিহাসিক জয় লাভ করেছে, যার ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। তো এতক্ষণ তো সব ঠিক চলছিল, কিন্তু হঠাৎ করে কিভাবে বাংলাদেশের কিছু জনতা, সেনাকর্মী, হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করতে থাকে। আর এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন মূলত যিনি চালাচ্ছিলেন তিনি হলেন বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান, যেখানে তারেক সরাসরি তার বিএনপি পার্টি মেম্বারদের বলে যে মালদ্বীপের মতো বাংলাদেশেও একটি ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করতে। আর তারেকের এই অর্ডারের পরেই বিএনপির সমস্ত সাইবার উইং অ্যাক্টিভ হয়ে পড়ে এবং ধীরে ধীরে বাংলাদেশে কিছু ফেসবুক পেজও এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু করে দেয়। তো এখন কথা হচ্ছে, যেখানে বাংলাদেশি সমস্ত রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ভারতের সম্পর্ক এক বন্ধুত্বপূর্ণ। We want to develop a solid relationship with all the states of India. Well, you know, India is a great friend of Bangladesh. 1971 they supported us, and also 75 they gave shelter. সেখানে বাংলাদেশি বিরোধী দল বিএনপির চেয়ারম্যানের এত কেন রাগ ভারতের ওপরে? আর এরই উত্তর লুকিয়ে রয়েছে তারেক রহমানের রক্তে। তারেক রহমান বা তারেক জিয়া হলো বাংলাদেশের মেজর জেনারেল জিয়াউর রহমানের বড় ছেলে। যে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার পূর্বে পাকিস্তানি আর্মির একজন কমান্ডার ছিলেন। 1971 স্বাধীনতার পর জিয়াউর বাংলাদেশের সেনার চিফ অফ স্টাফও হন। এর আগে 1965-তে হওয়া ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে জিয়াউরকে পাকিস্তান সরকার হিলাল ই জুররাত, যা পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ উপাধি, তা এই জিয়াউরকে দেয়া হয়। আর বেসিক্যালি পাকিস্তানি সৈন্য হওয়ার কারণেই জিয়াউরের শুরু থেকেই ইন্ডিয়ার ওপরে একটা হিংসাত্মক মনোভাব ছিল। আর এরপর জিয়াউর 1977 সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হন, এবং তার এক বছর পরে মানে 1978 সালে জিয়াউর বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি নামক একটি দল প্রতিষ্ঠা করে। আর এই বিএনপির ইতিহাস রয়েছে বাংলাদেশের সব থেকে জঘন্যতম ইতিহাস। যেই দল ক্ষমতায় আসার জন্য কোনো না কোনো সময় বিরোধী দলের নেতা বা কর্মীকে খুন করেই ক্ষমতায় এসেছে, আর এই সূত্রপাত করে বাংলাদেশের জাতির পিতাকে হত্যা করে। অনেক বাংলাদেশি সূত্র অনুযায়ী 1975 সালের 15ই আগস্টের দিন বঙ্গবন্ধু শেখ মুজিবের ধানমন্ডির বাড়িতে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করা হয় জিয়াউর রহমানের নির্দেশে। যেই জিয়াউর রহমান শেখ মুজিবের মৃত্যুর পরই বাংলাদেশের উপসেনা প্রধান থেকে সেনা প্রধান হয়ে যায়। আর এরপরে জিয়াউর বাংলাদেশে ক্ষমতায় এসেই বাংলাদেশে শেখ মুজিবের ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ভারতপন্থী নীতি থেকে পথ পরিবর্তন করে এবং সাধারণ জনগণের মধ্যে একটি ইসলামিক র্যাডিক্যাল মাইন্ডসেট তৈরি করেন। আর এই র্যাডিক্যালাইজেশনের জন্য তিনি সবার প্রথমে কনস্টিটিউশনে একটি বিল অ্যামেন্ড করে, যেখানে বাংলাদেশি জনগণ আগে বাংলায় কথা বলতো, সেটিকে পাল্টে তিনি বাংলাদেশি টার্ম ব্যবহার করতে বলে। আর এই জিয়াউরের সময় বাংলাদেশ, যা একটি ধর্মনিরপেক্ষ দেশ ছিল, তা পাল্টে হয়ে যায় একটি ইসলামিক দেশ। আর এই ইসলামিক দেশ হওয়ার পরে তোমাদের আর বলার কিছু নেই, কারণ এরপরই শুরু হয় হিন্দুদের ওপরে নির্মম অত্যাচার। এমনকি জিয়াউর এতটাই নির্মম ছিল যে তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরও নিপীড়ন করতে পিছপা হয়নি। তার সময় তিনি বিরোধী দলের 62,000 নেতাকর্মীকে গ্রেফতার করে এবং তার মধ্যে 1143 জনের ফাঁসি দেয়। এছাড়াও তার সময়কালেই 3000 সৈন্য নিখোঁজ হয়ে যায়, যার ফলে বাংলাদেশি সেনারা জিয়াউরের ওপরে চরম অতিষ্ঠ হয়ে পড়ে এবং তারা প্ল্যান করে জিয়াউরকে হত্যা করার জন্য। যার ফলে 1981 সালের 29শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউরকে হত্যা করা হয়। এই জিয়াউর রহমান হিন্দুদের এতটাই ঘৃণা করত যে তিনি বলেছিলেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কখনোই একজন হিন্দুর হতে পারে না। আর সেই কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি চেঞ্জ করে তিনি প্রথম বাংলাদেশ ও আমার শেষ বাংলাদেশ গানটি জাতীয় সঙ্গীত করতে চেয়েছিল। কিন্তু জিয়াউরের মৃত্যুর পরই জিয়াউরের এই স্বপ্ন চুরমার হয়ে যায়। যাই হোক,
এরপর বাংলাদেশে মোট 3 বার ক্ষমতায় আসে বিএনপি, 1991, 1996 ও 2001 সালে। কিন্তু এই 3 নির্বাচনে বিএনপির একটি কমন প্যাটার্ন ছিল, তারা নির্বাচনে ঠিক 1 বছর আগে একটি অ্যান্টি হিন্দু প্রোটেস্ট চালু করত, যার ফলে তারা পরপর 3 বার নির্বাচনে জয়লাভ করে। কিন্তু এর মধ্যে হয়ে যাওয়া 2001 সালে হিন্দুদের ওপরে অত্যাচার হয় ভয়ানক। দ্য সানডে গার্জিয়ানের তথ্য অনুযায়ী 2001 সালে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলতে থাকে হিন্দুদের ওপরে নির্মম অত্যাচার, যা 150 দিনের বেশি অব্যাহত ছিল। যখন এই অত্যাচারের রিপোর্ট বার করা হয় তখন দেখা যায় যে প্রায় 18,000 হিন্দু পরিবারের ওপরে হয়েছে এই অত্যাচার, যার মধ্যে 1000 হিন্দু নারীকে ধর্ষণ ও 200 হিন্দু নারীর সাথে গ্যাংরেপের মতো নিকৃষ্টতম ঘটনা ঘটেছে। আর এর মধ্যে প্রায় 5 লাখ হিন্দু পরিবার মারা যাওয়ার ভয়ে পরিবার নিয়ে ভারতে পালিয়ে আসে। আর এই পুরো ঘটনার নেতৃত্বে ছিলেন একজন নারী, যিনি তখন ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি আর কেউ নয়, তিনি ছিলেন জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া। আর এভাবেই খালেদা জিয়া দীর্ঘ 12 বছর বাংলাদেশি মুসলমানের ব্রেন ওয়াশ করে নিজেদের সরকার চালিয়ে গিয়েছে। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে বর্তমান সময়ে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান কেন নিজের দেশ বাংলাদেশ ছেড়ে লন্ডনে গিয়ে বসবাস করে? এর পেছনেও রয়েছে গভীর কারণ, যেখানে আমি আগেই বলেছি যে বিএনপি তাদের শেষ নির্বাচন জয়লাভ করেছিল 2001 সালে। অপরদিকে বাংলাদেশের রাজনীতিতে সেই সময় এক নতুন মুখ উঠে আসতে থাকে। তিনি ছিলেন বাংলাদেশের জাতির পিতা মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। এই শেখ হাসিনা 2001-এর পর থেকে জনসংযোগ কর্মসূচি করে জনগণের মধ্যে যেভাবে জায়গা করে নিচ্ছিল, তাতে বিএনপির মধ্যে একটি ভীতি কাজ করতে থাকে এবং বিএনপি বুঝতে পারে যে পরবর্তী সরকার কোনো না কোনোভাবে আওয়ামী লীগ গড়েই ছাড়বে। আর এই ভীতিতেই তারেক রহমান শেখ হাসিনাকে মারার একটি পরিকল্পনা করে। 2004 সালের 21শে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু লেনে শেখ হাসিনার সভা চলাকালীন তারেক ও তার 19 জন বিএনপির কর্মকর্তা মিলে সেই সভায় বোমা ফেলা শুরু করে। আকস্মিক এই অ্যাটাকের ফলে শেখ হাসিনা গুরুতর আহত হয়, কিন্তু আওয়ামী লীগের 24 জন কর্মকর্তার মৃত্যু ও 500 জন কর্মী আহত হয়। এই জঙ্গি হামলার জন্য ঢাকা কোর্ট যে রায় দেয় তাতে বলা হয় যে তারেক রহমান হারকাত উল জিহাদ আল আসলামী নামক একটি জঙ্গি সংগঠনের সাথে মিলে এই পুরো জঙ্গি হামলার প্ল্যান করেছিল এবং এর ফলে কোর্ট তারেককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। কোর্টের এই ঘোষণার পরই তারেক তড়িঘড়ি বাংলাদেশ ছেড়ে লন্ডনে পালিয়ে যায়। এমনকি এই টেররিস্ট অ্যাটাকের কারণেই ইউএস কোর্টও বিএনপিকে একটি টেররিস্ট অর্গানাইজেশন ডিক্লেয়ার করে দেয়। আর তখন থেকেই তারেক রহমান লন্ডনে বসেই বিএনপি পার্টি পরিচালনা করছে। তো এতটা দেখার পরে আমাদের মনেই হতে পারে যে তারেক রহমানই মূল দোষী, কিন্তু বাংলাদেশি মিডিয়ার তথ্য অনুযায়ী তারেক তো হলো এক পরিচিত মুখ। এই অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভের পিছনে অ্যাকচুয়াল হাত রয়েছে পাকিস্তানের, যে পাকিস্তান আবার বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানাতে চায়। ডেইলি সানের নিউজ অনুযায়ী তারেক পাকিস্তানি এজেন্সি আইএসআইয়ের মদতেই বিএনপি পার্টি পরিচালনা করে। আর आए मेरे जान प्यारे दमान आंखों की तारा आसमान की चांद मेरे जान पाकिस्तान, এ হলো খালেদা জিয়ার কথা। এর প্রমাণ পাওয়া যায় 2019-এর নির্বাচনে, যেখানে বিএনপি আইএসআই প্রেফার্ড 300 ক্যান্ডিডেটকে নিজেদের প্রার্থী বানায়। ভাবা যায় যে বাংলাদেশের জেনারেল ইলেকশনে পাকিস্তানে আইএসআই প্রার্থী ঠিক করে দেয়। আর এগুলো করার পাকিস্তানের আসল উদ্দেশ্য হলো তাদের হারিয়ে যাওয়া পূর্ব পাকিস্তানকে ফিরিয়ে আনা ও ভারতের উত্তর পূর্ব দিক থেকে ক্রমাগত জঙ্গি হামলা করা। কারণ আমরা দেখেছি খালেদা জিয়ার শেষ 5 বছরে কিভাবে বাংলাদেশে একের পর এক জঙ্গি হামলা হয়েছে। মোট 35 বার শেষ 5 বছরে জঙ্গি হামলা হয়েছিল বাংলাদেশে। আর এই কারণেই পাকিস্তান বরাবরই চেয়ে এসছে যে বিএনপি যেন ক্ষমতায় থাকে বাংলাদেশে। তো বন্ধুরা, এটাই ছিল বিএনপির দ্বারা পরিচালনা করা ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের পুরো স্টোরি। তো এগুলো কি আপনাদের জানা ছিল? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে ভিডিও শেয়ার করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানেই শেষ করছি বন্ধুরা। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।